বা আমরা ভুলে গেছি অনেক কিছু। তো এগুলো আবার দরকার আছে, শেখার দরকার আছে, নাহলে পরে সমস্যা হয়ে যাবে। তো এখন দেখেন, আজকে আমরা জাভাস্ক্রিপ্ট করব, তার মানে এই নয় যে আমরা এইচটিএমএল সিএসএস আর করব না, এরকম কিছু না। মানে এইচটিএমএল সিএসএস ওইগুলোর সাথে এখন নতুন করে অ্যাড হচ্ছে কি, জাভাস্ক্রিপ্ট। তো এখন একটু খেয়াল করেন, দেখেন যে আমরা ফার্স্ট যেটা করব, একটা আমাদের ফাইল নিয়ে নিতে হবে, যেটার নাম দিয়ে দিলাম আমি এরকম index.html। তো এটাকে আমরা রান করব আউটপুট দেখার জন্য ব্রাউজারে, আর কোড লিখবো হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাসে। এটা হচ্ছে আমাদের ফাইল, বাকিগুলো আমি উঠিয়ে দিলাম। এখানে এসে কোড লিখে ফেলি। এবার দেখেন শুধুমাত্র টাইটেলে একটা কিছু চলে আসছে না? এখন আমরা যে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব, আসলে জাভাস্ক্রিপ্টে কাজ করতে গেলে এইচটিএমএল এ আমাদের একটা ট্যাগ ইউজ করতে হয়, যেটার নাম হলো স্ক্রিপ্ট। ঠিক আছে, আমাদের কোন ট্যাগ ইউজ করতে হবে? স্ক্রিপ্ট ট্যাগ। যেমন হচ্ছে আমরা সিএসএস যখন ইন্টারনাল সিএসএস ইউজ করছিলাম, তখন কিভাবে করছিলাম? তখন হচ্ছে স্টাইল ট্যাগ ইউজ করে তারপর করছিলাম, তাই না? হেড কি বলে, হেডের ভিতরে আমরা একটা স্টাইল ট্যাগ নিয়েছিলাম, ওখানে এসে কি করছিলাম, ওইখানে সিএসএস এর কোডগুলো লিখছিলাম, ওটাকে ইন্টারনাল সিএসএস বলা হতো। আর যখন কোনো ট্যাগের ভিতরে সরাসরি আমরা কি করি, সিএসএস এর কোড লিখি, তখন সেটাকে ইনলাইন সিএসএস বলা হতো। ঠিক একইভাবে জাভাস্ক্রিপ্টও আমরা কোনো ট্যাগের ভিতরে সরাসরি লিখতে পারবো। আবার জাভাস্ক্রিপ্টকে আমরা ইন্টারনাল আকারে লিখতে পারবো। তো এক্ষেত্রে আমরা যে ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট ইউজ করবো, সেটা বডির ভিতরে ইউজ করতে পারি, আবার হেড ট্যাগের ভিতরেও ইউজ করতে পারি, কোনো সমস্যা নাই সেক্ষেত্রে। তো এবার একটু খেয়াল করেন, দেখেন যদি আমি বডির ভিতরেই করি, হ্যাঁ, বেটার হবে বলতে জাভাস্ক্রিপ্ট আসলে মানে এক্সটার্নাল যে জাভাস্ক্রিপ্ট আছে ওখানেই করা হয়। ঠিক আছে, হ্যাঁ এক্সটার্নাল। আর ছোটখাটো দুই একটা কাজের ক্ষেত্রে হয়তো বা ইন্টারনালটা ইউজ করা হয়। তো ইন্টারনালটা আমরা বডির ভিতরে ইউজ করতে পারি, আবার হেডের ভিতরে ইউজ করতে পারি, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর এক্সটার্নাল জাভাস্ক্রিপ্টটাই ইউজ করা হবে পরবর্তীতে। ঠিক আছে, আর জাভাস্ক্রিপ্টকে আমরা মানে নিজেরা এত বেশি আমাদের ডিজাইন করার জন্য এত বেশি লিখতে হয় না, এত বেশি করতেও হবে না, কারণ অনেক রকমের প্লাগ ইন পাওয়া যায় জাভাস্ক্রিপ্ট jQuery-র উপরে। অনেক রকমের প্লাগ ইন পাওয়া যায়, যে প্লাগ ইনগুলো আমরা জাস্ট ডাউনলোড করে আমাদের এখানে সেট আপ করে নিব, অনেক রকমের ইফেক্টিভ কাজ অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, সেগুলো আমি দেখাবো পরে, বাট ওইগুলো কাজ করতে গেলে তো আগে কাজ শিখতে হবে, না হলে তো পারবেন না। তো সেটাই আগে শিখেন আগে। তো সেক্ষেত্রে দেখেন যে আমরা ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট ইউজ করতেছি মনে করেন, এখন এখানে এসে আমি যদি স্ক্রিপ্ট ট্যাগ লিখি, এটাকে আবার শেষ করতে হয়। তো এখন দেখেন এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে যা লিখবো আমরা জাভাস্ক্রিপ্টের কোড এখানে লিখতে পারবো। জাভাস্ক্রিপ্টের যত কোড আছে সব কি করব আমরা এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে লিখবো। এই ট্যাগের বাইরে লিখলে কিন্তু জাভাস্ক্রিপ্টের কোড কাজ করবে না। লিখতে হবে কোথায়? এখানে লিখতে হবে। আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, যেমন আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে আসি না, হ্যাঁ সি করে এসেছি, তারপর হচ্ছে মনে হয় সি প্লাস প্লাস জাভাও করছি মনে হয়, তাই না? তো যেহেতু এতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে আসছি, তার মানে আমাদের এই জাভাস্ক্রিপ্টে এসে আর সমস্যা নাই, তাই না? এগুলো তো এত কিছু শিখে আসছেন, সি সি প্লাস প্লাস জাভা, আরো কিসের সমস্যা? আর তো কোনো সমস্যা থাকার কথা না। হ্যাঁ, জাভা করেননি? জাভা ছিল না আপনাদের? ও আচ্ছা আচ্ছা, কম্পিউটারে যারা ছিল আচ্ছা, যাই হোক, সি করলেও হয়েছে, সমস্যা নাই। এবার একটু খেয়াল করেন, দেখেন আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা ল্যাঙ্গুয়েজ শিখলেই আপনার বাকি ল্যাঙ্গুয়েজ গুলোর 50% মনে হয় যে শেখা হয়ে যায়, আমি মনে করি এটা। কারণ কি, যে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মানে বিষয়গুলো, কনসেপ্টগুলো সেম। ঠিক আছে, হয়তোবা তাদের সিনট্যাক্স আলাদা, তাদের বিল্ট ইন ফাংশনগুলো আলাদা জাস্ট। ঠিক আছে, মানে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তো কিছু ফাংশন থাকে, বিল্ট ইন ফাংশন, ইউজার ডিফাইন্ড ফাংশন থাকে না? ফাংশন পড়ে আসছি না আমরা? যেমন বিল্ট ইন ফাংশন হলো যেগুলো ফাংশন ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আগে থেকে তৈরি করে রাখা আছে।
এবং ওইটা দিয়ে আমরা কিছু কাজ করতে পারি, তাই না? তো ওইটা হলো বিল্ট ইন ফাংশন। আর ইউজার ডিফাইন ফাংশন হচ্ছে যেটা আমরা নিজেরা তৈরি করি, যে ফাংশনটা, যে ফাংশনের ভিতরে কাজগুলা আমরা নিজেরা তৈরি করে রাখি, ঠিক আছে, যে এই ফাংশনে এই কাজগুলো হবে, সেটা হলো মানে ইউজার ডিফাইন ফাংশন। আর বিল্ট ইন ফাংশনের কাজ আগে থেকে তৈরি করে রাখাই আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফাংশন আছে, বিল্ট ইন ফাংশন অনেক আছে, যেগুলো দিয়ে আমরা ইজিলি অনেক কাজ করতে পারি, ঠিক আছে। তো এগুলো না থাকলে কাজ করতে পারতাম না, ঠিক আছে। আর এগুলো না থাকলে তো ওটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও হতো না। তো এখন বিষয়টা হলো যে মানে নর্মাল যে আমরা এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ শিখে আসলাম, তো ওটা কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল না। তো ওইটার সাথে এটা কিন্তু অনেক পার্থক্য আছে। এটাতে অনেক কিছুই মানে নিজের মনের মতো করে করা যাবে না, ঠিক আছে। এটাতে কি করতে হবে, ওই সিনট্যাক্স ফলো করে 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 কাজ করতে হবে। সেক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করে দেখেন যে বডির ভিতরে এসে আমরা যাই লিখতাম না কেন, সেটাই কি হতো, আউটপুটে শো করতো না, হ্যাঁ। তো এখন দেখেন বডির ভিতরে আমরা একটা স্ক্রিপ্ট ট্যাগ নিয়েছি, যেটার ভিতরে আমি কিছু লিখলাম, তো এটা কি আউটপুটে শো করার কথা আসবে? কেন আসবে না? এখন বিষয়টা হলো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলাতে যাই করি না কেন, সব কিছু কি কি দিয়ে করতে হয়, কোনো না কোনো ফাংশন, কোনো না কোনো মানে লজিক দিয়েই করতে হয়, তাই না? তো নরমালি আমরা যখন সি প্রোগ্রামিং করেছি, কোনো কিছু ইনপুট নেয়ার জন্য কোন ফাংশনটা বা কোন মেথডটা ইউজ করছিলাম আমরা? স্ক্যানএফ, মানে ইনপুট নেয়ার জন্য, আর আউটপুট নেয়ার জন্য প্রিন্টএফ, তাই না? তো এটাতে এসেও আউটপুট দেখার জন্য কিছু না কিছু আছে, বিল্ট ইন ফাংশন আছে না? এখানে যে আমি স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে কিছু লিখলাম, লিখলেই তো আর আউটপুটে শো করবে না, করবে? এটা আসলে ভেরিয়েবল নাকি এটা স্ট্রিং, নাকি এটা আসলে আউটপুটে দেওয়ার জন্য বলা হচ্ছে, নাকি ইনপুট নেওয়া হচ্ছে, এগুলো এখানে কিছুই বলা হয় না। তাহলে কিভাবে সে শো করবে আউটপুটে? আউটপুট নেওয়ার জন্য তো অবশ্যই কিছু না কিছু লিখতে হবে, যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই না? তো সেক্ষেত্রে খেয়াল করেন, দেখেন যদি এরকম করে আমি লিখি ওয়েলকাম টু আইটিকিউ সলিউশন, আউটপুটে কিন্তু আসবে না, আসার কথাও না। কারণ কি, এটাকে আউটপুটে দেখতে গেলে আমাদের কিছু না কিছু লিখতে হবে, কোনো না কোনো একটা মেথড বা কোনো না কোনো একটা ফাংশনের ভিতরে এটাকে রাখতে হবে। তো একটু খেয়াল করেন, তার আগে বলে নেই, এটা কি আমাদের কোনো মানে এই ওয়েলকাম টু আইটিকিউ সলিউশন কোনো ভেরিয়েবল না, এটা কি তাহলে? এটা একটা স্ট্রিং না? হ্যাঁ, স্ট্রিং। স্ট্রিং কোনগুলা? যখন এক বা একাধিক ওয়ার্ড, তাই না, কি হয় যে মানে একসাথে আমরা আউটপুট দেখতে চাচ্ছি, বা আমরা একসাথে কি বলে যে এক বা একাধিক ওয়ার্ড লিখে রাখছি, ক্যারেক্টার লিখে রাখছি, ঠিক আছে, তখন সেগুলোকে আমরা স্ট্রিং আকারে আউটপুটে বা যে কোনো কিছুই করি না কেন স্ট্রিং আকারে নিয়ে করব। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, হ্যাঁ, একাধিক ক্যারেক্টার মিলে একটা স্ট্রিং হতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখেন এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে, কিন্তু আছে না, অনেকগুলো ওয়ার্ডও আছে। তো এটাকে আমরা কি বলবো, একটা স্ট্রিং বলবো। তো এই স্ট্রিং কে যখন আপনি আউটপুটে দেখতে যাবেন, আর স্ট্রিং লিখতে হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোটেশনের ভিতরে, ঠিক আছে, কিসের ভিতরে? কোটেশনের ভিতরে। তো একটু খেয়াল করেন, দেখেন যে যেমন হচ্ছে সি প্রোগ্রামিং এ আমরা কি দেখে আসছি, প্রিন্টএফ। তো এখানে অ্যালার্ট বলে কিছু একটা আছে, যেটার ভিতরে আমরা কি লিখবো বলেন দেখি, ওয়েলকাম টু আইটিকিউ সলিউশন, বাট এটা কি একটা স্ট্রিং না? তাহলে এইভাবে লিখলে কিন্তু আসবে না, কি করতে হবে, কোটেশনে রাখতে হবে। এটা সিঙ্গেল কোটেশন হতে পারে, আবার ডাবল কোটেশনও হতে পারে। এবার একটু খেয়াল করেন, অ্যালার্টের কাজ হচ্ছে যখনই এটা লোড হবে, হ্যাঁ, পেজটা লোড হবে, লোড হওয়ার সঙ্গে সঙ্গে এটা কাজ করবে, এটা কাজ করবে, বুঝতে পারছেন? কারণ এই ফাংশনটাকে আমরা কি করছি, কল করছি না? হ্যাঁ, কল করছি, এটা হলো ফাংশন কলিং, ঠিক আছে। এখানে আমরা একটা ফাংশনকে কি করছি বলেন দেখি, এখানে একটা ফাংশনকে কল করছি। ফাংশন কল করার সময় শুধু ফাংশনের নাম, ফার্স্ট ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট এটা থাকে, আর ফার্স্ট ব্র্যাকেট ওপেন আর ক্লোজ থাকে, বুঝতে পারছেন? আপনি যখনই যে জায়গায় এরকম কিছু দেখবেন, সেটা একটা কি ফাংশন, ঠিক আছে। তো ফাংশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এইভাবে কল করতে হয়, জাস্ট ফাংশনের নাম আর হ্যাঁ ওপেন আর ক্লোজ, ঠিক আছে। তার মানে কি, এখানে একটা আমরা ফাংশন কল করছি, যে ফাংশনটা কি, বিল্ট ইন ফাংশন, আগে থেকে করে রাখা আছে। তার মানে কি, এখানে এর ভিতরে যদি আমরা কিছু পাস করি বা কিছু দেই, সেটাই কি হবে, আউটপুটে শো করবে। আর এটা কিভাবে শো করতেছে, এটা কোথাও না কোথাও বলে দেয়া আছে, এটার কাজটা কোথাও না কোথাও করে রাখা আছে। তো এখানে যদি আমি এটাকে এভাবে রেখে দিই, ওয়েলকাম টু আইটিকিউ সলিউশন, অ্যালার্টের কাজ হলো, অ্যালার্ট ফাংশনের কাজ হলো অ্যালার্ট আকারে, যখনই পেজটা লোড হবে তখনই একটা অ্যালার্ট আকারে
ওই কথাটাকে শো করে দেখাবে। দেখেছেন অ্যালার্ট দিচ্ছে একটা, কি দিচ্ছে, ওয়েলকাম টু আইটিকিউ সলিউশন। তো এখন বিষয় যেটা হলো, এটা হলো আমাদের কি বিল্ট ইন ফাংশন, তাই না, আগে থেকে তৈরি করে রাখা আছে। এখন আমি যেটা করব যে আমি একটা ইউজার ডিফাইন ফাংশন করব, মানে একটা নিজে ফাংশন তৈরি করব, বুঝতে পারছেন? তো এটা তো হচ্ছে কি ফাংশন আগে থেকে তৈরি করে রাখা ছিল, জাস্ট আমরা কল করলাম। ফাংশন যতক্ষণ পর্যন্ত কল করব না ততক্ষণ পর্যন্ত কোনো কাজ করবে না, করবে? তো এখন যদি এরকম হয় যে আমি নিজে একটা ফাংশন তৈরি করব, এটা হচ্ছে তৈরি করা আছে, সেটাকে আমরা কাজ করতেছি, বাট আমি নিজে একটা ফাংশন তৈরি করতে চাচ্ছি, হচ্ছে। তো এখন আমি নিজে একটা ফাংশন তৈরি করতে চাচ্ছি। আপনি নিজে ফাংশন কিভাবে তৈরি করবেন, আপনার ফাংশনের কাজ কি হবে, সেটা আপনি আপনার ফাংশনের ভিতরে বলে দিবেন, ঠিক আছে? তো মনে করেন যে ফাংশনের জাস্ট এটা কলিং ছিল, এখন ফাংশন আমরা বানাবো এবং ওই ফাংশনের কাজ কি হবে সেটাও বলে দিব। সেটা করতে গেলে কিভাবে করতে হবে, আপনাকে আগে চিন্তা করতে হবে যে ফাংশন নামে একটা কিওয়ার্ড আছে, সেটা নিতে হবে। কিওয়ার্ড বুঝি আবার কি, কিওয়ার্ড কি? মানে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু ওয়ার্ড রিজার্ভ করা থাকে, ঠিক আছে? সেগুলোকে বলা হয় কিওয়ার্ড, যেগুলো দিয়ে আমরা কোনো না কোনো কাজ করতে পারি, ঠিক আছে? যেমন ফাংশন, এটা হচ্ছে একটা কিওয়ার্ড, মানে এটা কি করা আছে, রিজার্ভ করা আছে, হ্যাঁ, যে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আগের থেকে কি করা আছে, রিজার্ভ করা আছে। যেমন ইফ, এলস, তারপর হচ্ছে হোয়াইল, ডু হোয়াইল, তারপর ফর, হ্যাঁ, ইন্টিজার, ফ্লোট, ডাবল, এগুলো হচ্ছে সব কি কিওয়ার্ড, হ্যাঁ, এগুলো হচ্ছে মানে রিজার্ভ করা আছে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা কোনো না কোনো একটা নির্দিষ্ট কাজ করার জন্য ইউজ করা হয়। তো ঠিক একইভাবে ফাংশন তৈরি করার জন্য ফাংশন বলে একটা কিওয়ার্ডকে কি করতে হয়, ইউজ করতে হয়। তো এই ফাংশন কিওয়ার্ডটা আগে আমরা লিখবো। দেখেন ফাংশন কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা দেখেন। ইউজার ডিফাইন্ড ফাংশন কিভাবে তৈরি করবেন, ফাংশন কিওয়ার্ডটা নিতে হবে, দেন আপনাকে যেটা করতে হবে একটা ফাংশনের নাম দিতে হবে। এখানে যেমন আমরা একটা ফাংশনকে কল করছি, যেটার নাম কি ছিল, অ্যালার্ট। তো আমরা যে ফাংশনটা বানাচ্ছি সেটার কি করতে হবে, একটা নাম দিতে হবে। এখন ফাংশন নামকরণের কিছু নিয়মাবলী আছে, ঠিক আছে? যেমন ফাংশন নামকরণের ক্ষেত্রে মানে আপনাকে এইভাবে নাম্বার দিয়ে শুরু করা যাবে না। ফাংশনে যে আপনি নাম দিচ্ছেন এভাবে নাম্বার দিয়ে শুরু করতে পারবেন না, অবশ্যই কি দিয়ে শুরু করতে হবে, ক্যারেক্টার দিয়ে শুরু করতে হবে, এরকম ক্যারেক্টার দিয়ে শুরু করতে হবে। আবার ফাংশনের নাম কোনো কিওয়ার্ড হওয়া যাবে না। কিওয়ার্ড বলতে যে ওয়ার্ডগুলোকে রিজার্ভ করা আছে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য, যেমন আইএনটি একটা কিওয়ার্ড, এটা কিন্তু আমরা ফাংশনের নাম আকারে নিতে পারবো না, কারণ কি এটা হচ্ছে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা রিজার্ভ করা কিওয়ার্ড, তাই না? সো আমাদের কিওয়ার্ড নেওয়া যাবে না, এগুলো ছাড়া বাকি যে কোনো কিছু আমরা নিতে পারি। যেমন আন্ডারস্কোর দিয়ে আমরা শুরু করতে পারি, আন্ডারস্কোর দিয়ে এরকম করে দেন, কোনো সমস্যা নেই, বাট সরাসরি নাম্বার দিয়ে শুরু করা যাবে না, অবশ্যই আন্ডারস্কোর অথবা কোনো ক্যারেক্টার দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে? এটা হলো নিয়ম, এটা হলো ফাংশন ডিক্লারেশনের জন্যও এটা নিয়ম, আবার ভেরিয়েবল ডিক্লারেশনের জন্যও অনেকটা কাছাকাছি সেম নিয়ম, ঠিক আছে? যখন আমরা ভেরিয়েবল নিয়ে কাজ করব তখন এই নিয়মগুলো ফলো করতে হবে। তো এখন দেখেন, এখন যেহেতু আমি একটা ফাংশন ডিক্লেয়ার করতেছি, তো এখানে আমি ফাংশনের নাম দিলাম কি, এখন পর্যন্ত দেই নেই। ধরেন আমি দিচ্ছি হচ্ছে অ্যাড, আজকে আমরা দুইটা সংখ্যার যোগ করব, তো এখানে আমি দিলাম কি, অ্যাড, ফাংশনের নাম দিলাম হচ্ছে অ্যাড। এখন দেখেন ফাংশনের নাম দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করতে হবে, ক্লোজ করতে হবে, সাথে সাথে এই ফাংশন জাস্ট এটা তো হচ্ছে কি কলিং এর জন্য এতটুকু, তাই না? বাট আপনার এই ফাংশনের কাজ কি হবে সেটা বলার জন্য, সেটা ডেফিনিশন দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট ওপেন করতে হবে, আবার ক্লোজ করতে হবে। এখন এই ফাংশনের কাজ কি হবে সেটা এর ভিতরে থাকবে। এইভাবে আমরা একটা ইউজার ডিফাইন্ড ফাংশন তৈরি করে নিতে পারি। বুঝতে পারছেন যে আপনি ইউজার ডিফাইন্ড ফাংশন কিভাবে তৈরি করবেন? এটা আপনার তৈরি করা ফাংশন, এই অ্যাড নামে ফাংশন কিন্তু জাভাস্ক্রিপ্টে নাই, ঠিক আছে? এই ফাংশনের কাজ কি হবে যদি আমি বলে দেই যে এই ফাংশন এই কাজটা করবে, একটা অ্যালার্ট দিবে। এই ফাংশনের ভিতরে আবার দেখেন আমরা একটা বিল্ট ইন ফাংশনকে কল করছি, বিল্ট ইন ফাংশনকে, তাহলে এই ফাংশনের কাজ কি? এই ফাংশনের কাজ হচ্ছে এই ফাংশনটা যখন কল হবে তখন এই যে এই কাজটা করে দিবে, একটা অ্যালার্ট দিয়ে দিবে, বুঝতে পারছেন? এখন এই ফাংশনকে কি আপনি কোথাও কল করছেন, বলেন দেখি, কল করা আছে? নাই। তার মানে কি ফাংশন যতক্ষণ পর্যন্ত কল করা হবে না ততক্ষণ পর্যন্ত কোনো কাজ করবে না। যেমন দেখেন কাজ করে না, তাহলে এইটা আপনার তৈরি করা ফাংশন, এই অ্যালার্টটাও এইভাবেই তৈরি করা আছে কোথাও না কোথাও, বুঝতে পারছেন? আর ওই অ্যালার্টের কাজ কি সেটা এই যে এখানে ভিতরে যা লিখে দিব সেটা আউটপুটে অ্যালার্ট আকারে দেখাবে।
এর জন্য যে কাজ করা দরকার সে বিল্ট ইন ভাবে আগে করে রাখছে, এরকম করে দিয়ে করে রাখছে। আমরা এখন নিজেরা একটা ফাংশন তৈরি করলাম, সেটার নাম কি অ্যাড, আর অ্যাড এর ভিতরে আমরা ওই ফাংশনটাকে আবার কল করে দিয়েছি, ওই বিল্ট ইন ফাংশনটাকে, তাই না? এখন অ্যাড ফাংশনকে তো এখন পর্যন্ত আমাদের কল করা হয় না, তাহলে অ্যাড ফাংশনের ভিতরে কি আছে, যে কাজ আছে সেগুলো তো আর অটোমেটিক সে করবে না, যতক্ষণ পর্যন্ত মানে আমি ডাকবো না ততক্ষণ পর্যন্ত সে শুনবে না, এটা স্বাভাবিক। তো এখন একে ডাকবেন কিভাবে, একে কল করবেন কিভাবে? ফাংশন কল করার সিস্টেম হচ্ছে ফাংশনের নাম এই এতটুকু জায়গা, জাস্ট এই এতটুকু জায়গা, বুঝতে পারছেন? এই যে এটা নিতে হবে, তো এটা নিয়ে আমি কল করে দিলাম, দেখেন এখানে কল করলাম ফাংশনটাকে। এবার যদি আমি মানে সেমিকোলন দিব, কেন দিব? কারণ এরপরে আবার আমি নতুন আর একটা লাইন লিখতে পারি। আমরা জানি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা স্টেটমেন্ট শেষ হয় কি দিয়ে, একটা সেমিকোলন দিয়ে। আর যদি সেমিকোলন না দেওয়া হয় তাহলে কি হবে, ওইটার মধ্যেই ধরে নেবে, ইরর দেখাবে, আসবে না, এরকম সমস্যা হবে। তো একটা স্টেটমেন্ট শেষ করার জন্য আমাদের একটা সেমিকোলন দিয়ে নিতে হবে। এবার একটু খেয়াল করেন, দেখেন আমরা এই ফাংশনটাকে কল করছি অ্যাড, তাহলে অ্যাড ফাংশনের কাজ কি, যে ভিতরে বলে দেওয়া আছে একটা অ্যালার্ট দেখাবে, ঠিক আছে? দেখেছেন? তো এখন এটা লোড হওয়ার সাথে সাথেই কি হচ্ছে, অ্যালার্টটা দেখাচ্ছে না, মানে পেজটা আমার লোড হওয়ার সাথে সাথেই অ্যালার্টটা চলে আসছে। বাট আমি চাচ্ছি যে না, এই ফাংশনটা তখনই কল হবে অ্যাডের ভিতরে যদি আমরা এমন কোন স্ট্রিং দেই বা কোন ক্যারেক্টার লিখি এখানে, হ্যাঁ অ্যাডের ভিতরে, এখানে এখানে না ওই যে উপরে এখানে এখানে অ্যাডের ভিতরে, হ্যাঁ না এটার ভিতরে না, ওই যে অ্যালার্ট দিয়ে লিখলাম না, এটা নিচে, এটা নিচে, হ্যাঁ এটা নিচে, হ্যাঁ দেয়া যাবে, এটা তো শো করবে না। হ্যাঁ আবার যদি অ্যালার্ট দেন আবার তাহলে না না অ্যালার্ট না, মানে এভাবে যদি খালি স্ট্রিং থাকে মানে অ্যাড ফাংশনে এরকম 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 না, শো করবে কেন? শো করার জন্য কি লিখতে হয়? এখন পর্যন্ত অ্যালার্ট দেখছি, এই ফাংশনের কাজ কি শো করা, অ্যাড এর কাজ কি শো করা? তাহলে সে তো শো করতে পারবে না। এটাকে শো করানোর জন্য আবার এটার একটা বিল্ট ইন ফাংশন আছে, সেটা আমরা অ্যালার্ট আকারেও নিতে পারি, আবার আরো আছে কিছু, সেগুলো আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, একটা আগে দেখে নেন। তো এখন যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো যে পেজটা লোড হওয়ার সঙ্গে সঙ্গে এটা চলে আসতেছে, তাই না? বাট আমি চাচ্ছি যে না, এখানে একটা বাটন থাকবে, যে বাটনে ক্লিক করব তারপরে আমাদের কি হবে, ওই টেক্সটটা বা মেসেজটা শো করবে, তাই না? হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে এখানে একটা বাটন নিতে পারি। এখন তো বাটন হচ্ছে কি HTML না, HTML কি আমরা এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে লিখবো না, এর বাইরে লিখবো। তো এখন এখানে এসে বাটন বলে একটা ট্যাগ আছে যেটা আমরা নিতে পারি HTML। এখন এখানে এসে বলে দিলাম ক্লিক, CLICK, ক্লিক, এখানে লিখলাম মি, ক্লিক মি, এরকম কিছু দিলাম, মানে বাটনের ভিতরে ক্লিক মি কথাটা শো করবে। দেখেন শো করতেছে না ক্লিক মি। তো আমাদের লোড হওয়ার পরে আসলে ক্লিক মিতে ক্লিক করব যখন, তখন মেসেজটা শো করবে, তার আগে করবে না। তো সেক্ষেত্রে ফাংশনটাকে আমরা এখানে কল করব না, এখানে কল করব না। তাহলে কখন কল করব, যখন আমি এটার উপরে কি করব, ক্লিক করব। এটার উপরে যখন ক্লিক করব তখন আমার ফাংশনটা কল হবে। তো এখন এখানে এসে আপনাকে যেটা করতে হবে, একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে HTML এর। HTML এর অ্যাট্রিবিউট আমরা দেখে আসছি না এর আগে। এখন ইভেন্ট অ্যাট্রিবিউট দেখেন, ইভেন্ট অ্যাট্রিবিউট মানে কোনো একটা কাজ হবে তার উপর ডিপেন্ড করে এই অ্যাট্রিবিউটটা কাজ করে দিবে। যেমন এখানে আমি দিলাম অন ক্লিক, এটাকে বলা হয় ইভেন্ট অ্যাট্রিবিউট, মানে কোনো একটা কাজ ঘটবে তারপর এই অ্যাট্রিবিউটের কাজ হবে, ঠিক আছে? অন ক্লিক মানে এই বাটনের উপর যখন আমার ক্লিক করা হবে, ক্লিক হবে, ঠিক আছে, তখনই কি হবে, তখনই একটা ফাংশন কল হবে যেটার নাম কি অ্যাড। তাহলে এইটাকে আমরা কল করে দেই এইখানে, ঠিক আছে? যখন ক্লিক করব তখন কল হবে, তার আগে কল হবে না। এবার যান, এবার যদি রিফ্রেশ করি, এখন কিন্তু লোড হওয়ার সাথে সাথে আসতেছে না, আসতেছে? যখন আমি ক্লিক করব তখন কল হবে, তার আগে না। এটার উপরে ক্লিক করব তখন কি হবে, এই ফাংশনটা কল হবে। আর এই ফাংশনটা কল হওয়া মানে কি, এর ভিতরে যা যা কাজ আমরা লিখে রাখবো তাই তাই শো করবে। দেখি করে কিনা, দেখেছেন? তাহলে আমরা কি শিখলাম এতক্ষণ পর্যন্ত? একটা বিল্ট ইন ফাংশন দেখলাম, একটা ইউজার ডিফাইন্ড ফাংশন করলাম, আবার ওই ইউজার ডিফাইন্ড ফাংশনকে কল করাও শিখলাম, ঠিক আছে? এখন দেখেন, যদি এতটুকু বুঝে থাকেন তাহলে বাকি কাজগুলো ইজি। এখন জাস্ট ভেরিয়েবল দেখতে হবে, ভেরিয়েবলের কাজ জানতে হবে এই। এখন যদি আমরা এটা এইভাবে করি, একটু খেয়াল করেন, মনে করেন যে আজকে আমরা দুইটা সংখ্যার কি করব, যোগ করব। তো একটু খেয়াল করেন, দেখেন এই বাটনের নিচে এসে আমি দুইটা ইনপুট ফিল্ড নিচ্ছি, ইনপুট টাইপ ইকুয়াল টেক্সট, কি দিলাম টেক্সট, এর একটা আইডি দিয়ে নিব আমরা। এই যে আইডি কিন্তু জাভাস্ক্রিপ্টে ধরে কাজ করার জন্য লাগে, আমি বলছিলাম, তাই না? এখানে দিলাম নাম, কোনো ফ্রম ট্যাগ দিতে হবে না,
হ্যাঁ এর জন্য কোনো ফর্ম ট্যাগ দিতে হবে না 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 ফর্ম ট্যাগ ছাড়াই হবে। ফর্ম ট্যাগ হচ্ছে ওই পিএইচপি তে যখন ডাটা পাঠাবো সেক্ষেত্রে ফর্ম ছাড়া যাবে না, ঠিক আছে। এখানে আমি দিলাম কি নাম 2। তো এখন দেখেন এখানে আমরা দিলাম কি নাম 1, এখানে দিলাম কি নাম 2। তো এখন যে বিষয়টা হবে সেটা হলো আমরা যেটা করতে চাচ্ছি, দেখেন একটু খেয়াল করেন যে আমরা এই নাম 1 এ যে ভ্যালুটা দিব আউটপুটে যদি আসি, দেখেন এখানে একটা ই আসছে না ইনপুট, এখানে একটা ইনপুট, এই দুটাকে সামনে রাখি আর বাটনটাকে নিচে রাখি, পাশে রাখি, তাহলে সুন্দর দেখাবে, তাই তো। এখন খেয়াল করেন এখানে 10 এখানে 20 দিয়ে ক্লিক মিতে ক্লিক করব আউটপুটে ভাই এখানে শো করবে হচ্ছে 30, এরকম কিছু একটা করব। হ্যাঁ, তো এটা করার জন্য আপনাকে কিভাবে করতে হবে আমরা একটু খেয়াল করি। দেখেন যে আপনি অ্যালার্টের ভিতরে কি দেখাচ্ছেন, ওয়েলকাম টু আইটিকিউ সলিউশন। তো আমি এটা না দেখায় যদি এরকম করে দিই 10 প্লাস 10, তাহলে সে কি করবে বলেন দেখি, কত দেখাবে ক্লিক করলে 20 দেখাবে। তার মানে সে সারা জীবন কি দেখাবে, 20ই দেখায় যাবে। তাহলে একে তো আর সারা জীবন 20 দেখানো যাবে না, তাহলে কি করতে হবে, এখন মনে করেন যে আমি দুইটা সংখ্যা যোগ করব, আমি এখানে 10 দিলাম আর এখানে দিলাম হচ্ছে 20, তাহলে এই দুটাকে যোগ করতে হবে এখানে, তাই না, 10 কে আর 20 কে। তাহলে এখন কি এখানে 10 আর 10 লিখে রাখলে হবে, ওইটা কি এসে এখানে স্টোর হতে পারবে না। আচ্ছা, আবার যদি এরকম হয় যে আমি আরেকজন এসে আবার এখানে 100 আর ওখানে 20 দিল, তাহলে এখানে কি করতে হবে, 100 আর 20 কে যোগ করে দিয়ে অ্যালার্টে দেখাই দিতে হবে। তার মানে কি এই দুটো মান কি সবসময় ফিক্সড থাকবে নাকি পরিবর্তন হবে, পরিবর্তন হবে। সো এখানে আমরা সরাসরি কোনো মান দিতে পারবো না, অ্যাকচুয়ালি পারবো। তাহলে কি করা যেতে পারে, এখানে দুইটা ভেরিয়েবল দেওয়া যেতে পারে। কারণ একটা ভেরিয়েবলের নাম দিলাম আমি a আর একটা নাম দিলাম কি b, ঠিক আছে, একটা দিলাম কি a আর একটা দিলাম হচ্ছে b। এখন আসলে এই a আর b এর মান আমরা ধরে নিব কার কাছ থেকে, ইউজারের কাছ থেকে, যে একটা এর মান ইউজার দিবে আর একটা b এর মান কে দিবে, ইউজার দিবে। একটা এর মান আমরা ইউজারের কাছ থেকে পাবো, একটা b এর মান আমরা ইউজারের কাছ থেকে পাবো। সেক্ষেত্রে এই দুটাকে বলা হচ্ছে ভেরিয়েবল। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম আছে কিছু, তাই না। যেমন আমরা হচ্ছে যখন সি প্রোগ্রামিং পড়ে এসেছি ওখানে দেখেছি যে ভেরিয়েবল ডিক্লারেশনের নিয়ম হলো এরকম যে আপনাকে আগে ডেটা টাইপ লিখতে হবে, দেন ভেরিয়েবলের নাম লিখতে হবে। যদি এক বা একাধিক ভেরিয়েবল হয়, একাধিক ভেরিয়েবল হলে কমা দিয়ে লিখতে হবে, তাই না। তো ফার্স্ট লিখতে হয় ডেটা টাইপ, দেন ভেরিয়েবলের নামগুলা, যদি একাধিক ভেরিয়েবল হয় কমা দিয়ে লিখে দেন সেমিকোলন দিতে হয়, তাই না। এরকম ছিল না, যেমন ইন্টিজার a, ফ্লোট b, এরকম করে লিখছি না আমরা। তো জাভা স্ক্রিপ্টে এসে এত কিছু লিখতে হবে না, জাস্ট কি লিখবেন, var বলে একটা কিওয়ার্ড আছে সেটা লিখে দিবেন, দেন a নামে একটা ভেরিয়েবল, b নামে একটা ভেরিয়েবল, শেষ। তাহলে আমাদের দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়ে গেছে, একটার নাম কি a আর একটার নাম কি b। তো এখন এর মান পাবো কার কাছ থেকে, ইউজারের কাছ থেকে। এই যে এখানে যেটা দিবে সেটা ধরে আমরা এর ভিতরে রাখবো, আর এখানে যেটা দিবে সেটা ধরে আমরা কোথায় রাখবো, b এর ভিতরে রাখবো। তো এখান থেকে ধরার আগে আমি নিজে একটু দিয়ে দেখি, যেমন এখানে দিলাম 10 আর এখানে দিলাম 20, বাট এখানে আমরা অ্যালার্টে কাকে দেখাচ্ছি, a আর b কে যোগ করে দেখাচ্ছি। a আর b এর মান কত, 30 এর বের। এবার দেখেন কত দেখাচ্ছে 30, কিন্তু এখানে যোগ করতেছে কাকে, 30 কে যোগ করতেছে a আর b কে। এখানে কি 10 আর 20 কে যোগ করতেছে না, এখানে যোগ করতেছে a আর b কে। বাট a আর b এর মধ্যে নতুন নতুন মান এসে স্টোর হবে, এক এক সময় এক একটা, যে যখন যেটা দিবে তখন সেটা চলে আসবে এবং সেটাকে যোগ করে আউটপুটে শো করাবে, বুঝতে পারছি। তো সেক্ষেত্রে একটু খেয়াল করেন, দেখেন যে এখানে যদি হ্যাঁ এখানে যদি একটু দেখেন যে খেয়াল করেন, সেটা হলো যে a আর b মানটা কোথা থেকে পাচ্ছে, ডান দিক থেকে পাচ্ছে, মাঝখানে একটা অপারেটর ইউজ করা হয়েছে, ঠিক আছে। আপনারা হয়তো বা সি প্রোগ্রামিং এ অপারেটর পড়ে এসেছেন। অপারেটর কয়েক রকমের হতে পারে, যেমন এরিথমেটিক অপারেটর, লজিক্যাল অপারেটর, কন্ডিশনাল অপারেটর, তাই না, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, এগুলো পড়ছেন না। তো অপারেটর, এরিথমেটিক অপারেটরের মধ্যে কি থাকে, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো না, হ্যাঁ, গাণিতিক কাজগুলো করার জন্য। আর অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে এই যে এইটা এখন আমরা যেটা ইউজ করেছি, ঠিক আছে। এইটার কাজ হচ্ছে কি, ডান দিকের ভ্যালুটাকে স্টোর করে সে কোন দিকে রাখবে, বাম দিকের ভেরিয়েবলের ভিতরে রাখবে। মানে সে এই এর ভিতরে কাকে ঢুকাই দিচ্ছে, 10 কে ঢুকাই দিচ্ছে, মানে স্টোর করতেছে, অ্যাসাইন করতেছে। এর জন্য এটাকে বলা হচ্ছে কি অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে। তো 10 এখন কার মান, এর মান, আর 20 কার মান, b এর মান।
তাহলে এখন আমরা a আর b কে যোগ করতেছি, মানে 10 আর 20 কে যোগ করতেছি। তার অ্যালার্টে কত দেখাবে? 30 কে দেখাবে। এখন যদি কেউ এটাকে চেঞ্জ করে এরকম করে দেয়, তাহলে কি হবে? 30 হিট হবে, এরকম তো। আচ্ছা দেখি হয় কিনা, দেখেছেন হচ্ছে। তো এখন এই আমরা কিন্তু যোগ করতেছি a আর b কে, কোনো ফিক্সড মানকে না। এখন a আর b এর মান আসবে কোথা থেকে? এই যে এখান থেকে। তাহলে এটা ডাইনামিক হয়ে গেল। এখন যে যাই করতে চাক না কেন, দুটো সংখ্যা, যে বড় সংখ্যায় দিক ছোট সংখ্যায় দিক, যোগ করে আমাদের আউটপুটে দেখাই দেবে। কোনো সমস্যা আছে? নাই। তো সেক্ষেত্রে আমাদের ভেরিয়েবলের দরকার আছে। ভেরিয়েবল ছাড়া কি এটা করতে পারতাম আমরা? হ্যাঁ, যদি ভেরিয়েবলটা না থাকতো, এই যে এই a আর b যদি ভেরিয়েবল না থাকতো, ভেরিয়েবল মানে কি? পরিবর্তনশীল, মানে এর মানটা এক এক সময় এক একটা আসবে, তাই না? এরকম না বিষয়টা? তো সেক্ষেত্রে a আর b এর মানটা আমরা এক এক সময় এক এক রকম নিব ইউজারের কাছ থেকে। ইউজারের কাছ থেকে এবার কিভাবে ধরবেন, বিষয়টা তো সেখানেই, তাই না? তো এবার দেখেন কিভাবে ধরা যায়। এখন তো এটা তো আমরা স্ট্যাটিক ভাবে ইনপুট দিয়েছি, বাট আমরা নিব কোথা থেকে? এই নাম1 নামে ইনপুট ফিল্ডটা থেকে আর নাম2 নামে ইনপুট ফিল্ডটা থেকে, তাই না? দুইটা আইডি দিছি না? এটার আইডি কি? নাম1, আর এটার নাম কি? নাম2, আইডি হলো নাম2। তো সেক্ষেত্রে দেখেন এটার থেকে আমরা ধরবো, এখন নাম1 আইডি থেকে ধরবো। এখন জাভাস্ক্রিপ্টে কোনো আইডি থেকে, কোনো এলিমেন্ট থেকে কিছু ধরার জন্য একটা সিস্টেম আছে, একটা মেথড আছে, সেটা হলো এরকম, document dot get element by id। ঠিক আছে, এখানে একটু খেয়াল করতে হবে যে আমি কিভাবে লিখেছি। get element by id কথাটা কিভাবে লেখা দেখেছেন? ক্যামেল কেস, তাই না? মানে ক্যামেল কেস বলতে এটা বোঝানো হয় যে একাধিক ওয়ার্ড যদি আমরা যুক্ত করে, মানে একসাথে জয়েন করে লিখি, তাহলে প্রথম ওয়ার্ডের পরে পরের যে ওয়ার্ডটা জয়েন করতেছি ওটার প্রথম অক্ষরটা কি হবে? বড় হাতের হবে। আবার পরে যেটা আমরা অ্যাড করতেছি সেটার প্রথম অক্ষরটা কি হবে? ক্যাপিটালে হবে। না, প্রথমটার সাথে জয়েন করতেছি, প্রথম তো লিখতেইছি, যেটা জয়েন করতেছি। তো এখানে গেট একটা মানে ওয়ার্ড, তাই না? আর এলিমেন্ট কি আরেকটা ওয়ার্ড না? তাহলে দুইটাকে আমরা কি করছি? জয়েন করছি। তাহলে পরেরটার প্রথম অক্ষরটা কি হয়েছে? বড় হাতের হয়েছে। আবার বাই কি আরেকটা না? তাহলে বাইয়ের বি কি হয়েছে? আবার বড় হাতের হয়েছে। আবার আইডির আই কি? বড় হাতের হয়ে গেছে। বুঝতে পারছেন? তো এইভাবে লিখতে হয়। তো এখন একটু খেয়াল করেন, দেখেন যে এখানে আমরা একটা আইডি কে ধরবো, মানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, মানে একটা আইডির মাধ্যমে কিছু আমরা ধরতে চাচ্ছি। মানে কোন আইডির মাধ্যমে ধরবেন? এটার মধ্যে, এর মধ্যে দিব হচ্ছে নাম1 থেকে যেটা পাবো সেইটা, নাম1। অ্যাকচুয়ালি নাম1 থেকে আমরা কি নিব সেটা কিন্তু এখনো বলি নাই। নাম1 এর যে ভ্যালুটা হবে সেটা নিব, তাই না? এখানে যে 10 দিব, এখানে যে 20 30 যা দিব সেই ভ্যালুটাকে ধরবো না। তো এখন এখানে এসে ডট দিয়ে আপনাকে লিখতে হবে ভ্যালু। বুঝতে পারছেন? তার মানে কি হলো বলেন দেখি টোটাল কাজটা। এখন এখানে যদি আমরা 10 দেই, 10 যাবে কার ভিতরে? এর ভিতরে। এরকম না বিষয়টা? কারণ কি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি কোন আইডিকে ধরছে? নাম1। আর নাম1 আইডির যে ভ্যালুটা আছে সেটাকে ধরে কার ভিতরে রাখতেছে? এটা যেহেতু অ্যাসাইনমেন্ট অপারেটর, ডান দিকের বিষয়টাকে ধরে সে কি করে? বাম দিকে স্টোর করে দেয়, তাই না? অ্যাসাইন করে দেয়। তার মানে এখানে আমরা যা দিব সেটাকে ধরে সে কি করবে? এর ভিতরে ঢুকাই দিবে। এরকম না বিষয়টা? আচ্ছা, ঠিক একই ভাবে যদি বীর মানটাকে আমরা ধরতে চাই, কিভাবে ধরবো? যে এরকম করে না? এটা কোথা থেকে আসবে? নাম2 থেকে আসবে। শেষ। এবার একটু খেয়াল করেন, দেখেন কি হলো। যদি এখানে আমরা এরকম দিই 50 আর এখানে দিলাম কি 30, তাহলে কত আসবে? হ্যাঁ, এটি আসবে? শিওর? হ্যাঁ, ভালো করে ক্যালকুলেট করেন। এটি আসবে না? আচ্ছা দেখি কি আসে, তাই তো? দেখে আসি কি আসে। এবার দেখেন কি আসছে? যোগ করছে। হ্যাঁ, যোগ করছে কিন্তু কি করছে? পাশাপাশি যোগ করছে, মানে স্ট্রিং আকারে যোগ করছে। বুঝতে পারছেন? হ্যাঁ, তো এর থেকে আসলে পরিত্রাণের উপায় কি? যে এটা যে স্ট্রিং আকারে যোগ করলো, আমার তো স্ট্রিং আকারে যোগ করার দরকার নাই, আমার তো ভ্যালু যোগ করে, ইন্টিজার মান যোগ করে আমাকে আউটপুট দেওয়া দরকার, তাই না? তো এখন বিষয়টা হলো কি, যে যখন আমরা এইভাবে ধরতেছি তখন সেটাকে সে স্ট্রিং আকারে অ্যাসাইন করে দিচ্ছে। কি আকারে? স্ট্রিং। না না, আরেকটা ভেরিয়েবল না, এটা হচ্ছে একটা স্ট্রিং মান চলে যাচ্ছে। স্ট্রিং মানকে যখন আমরা যোগ করি তখন সেটাকে কি করে?
পাশাপাশি যোগ করে, পাশাপাশি, ঠিক আছে। যেমন এই স্ট্রিং মানেরও আবার দরকার আছে, যদি আমরা কখনো মানে ডেসিমেল টু বাইনারি কনভার্ট করতে চাই, ঠিক আছে। যেমন হচ্ছে আমরা কি করি, ডেসিমেল থেকে বাইনারি করার সময় 2 দিয়ে ভাগ দিয়ে দিয়ে যেগুলো অবশিষ্ট থাকে ওগুলোকে পরে আবার নিচের থেকে সাজাই না, একটার পাশে আরেকটা, তো তখন কিন্তু স্ট্রিং আকারে এগুলোকে যোগ করতে হয়, ঠিক আছে। যদি ভ্যালু আকারে যোগ করতাম তাহলে তো 0 এর সাথে 1 যোগ করে আবার 1 এর সাথে 1 যোগ করে 2 এরকম করে হয়ে আসতো, পাশাপাশি যোগ করে দেখাতো না। এখানে সেই কাহিনীটা হয়েছে, এখানে কি করছে, স্ট্রিং আকারে যোগ করতেছে, মানে পাশাপাশি যোগ করতেছে। বাট আমাদের পাশাপাশি যোগ করার দরকার নেই, আমার তো হচ্ছে কি ইন্টিজার মান নিয়ে সেটাকে যোগ করার দরকার। তো এখন আপনি সেটা কিভাবে করবেন দেখেন, এটার জন্য আবার একটা মানে জাভাস্ক্রিপ্টের ডিফল্ট মেথড বা ফাংশন আছে, ঠিক আছে। আপনি স্ট্রিং মানকে কিভাবে ইন্টিজারে কনভার্ট করতে পারেন এর জন্যও কি আছে, একটা মেথড তৈরি করে রাখা আছে, যেটা ইউজ করে আমরা স্ট্রিং মানকে আবার ইন্টিজারে কনভার্ট করে নিতে পারবো। এর জন্য আপনাকে যেটা করতে হবে একটু খেয়াল করেন, যে সেই মেথডটা আপনাকে ইউজ করতে হবে। এতটুকুকে মানে আমি নিয়ে নিলাম, তারপর আপনার যেটা করতে হবে পার্স ডট না int এরকম, হ্যাঁ, পার্স int, এই যে একটা মেথড, এটা একটা মেথড না, দেখেন তো পার্স int, কারণ এরকম কিছু থাকলেই সেটা কি একটা মেথড বা ফাংশন, তাই না। তার মানে কি এখানে যে পার্স int, এটা কি আমাদের তৈরি করা ফাংশন না, এটা অবশ্যই বিল্ট ইন ফাংশন। বিল্ট ইন ফাংশন এটার কাজ কি, এটার কাজ হচ্ছে ইন্টিজার মানকে সে কি করে দেয় না, স্ট্রিং মানকে সে ইন্টিজারে কনভার্ট করে দেয়। তো এখন যদি এর ভিতরে এসে আমি ওই যেটা স্ট্রিং মানটাকে কনভার্ট করতে চাচ্ছি ওটাকে রেখে দিই, তাহলে ওইটাকে কি করবে, কনভার্ট করে ইন্টিজারে করে এর ভিতরে রাখবে, ঠিক আছে। তাহলে একটাকে করলাম, তাহলে আমাদের পরেরটাকে তো এরকম করে নিতে হবে, তাই না। এটা কি হবে ভেরিয়েবল বি, আর এটা কোথা থেকে আসবে, নাম ট্রুথ থেকে আসবে। এবার যদি যান খেয়াল করেন, এবার কত আসবে, ঠিক আছে। এখন কাজ করে, হ্যাঁ। তো এভাবে আপনারা একটু করে ফেলেন জলদি। আর কঠিন মনে হচ্ছে, আচ্ছা সবার যদি হয়ে থাকে একটু সাইলেন্ট হয়ে তাহলে, হ্যাঁ। আর সময় আছে কতক্ষণ, 10 মিনিট না, দেখি নতুন করে কিছু দেখি। আচ্ছা এখন আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে আমাদের রেজাল্টটা ক্লিক করলে কোথায় আসতেছিল, একটা অ্যালার্ট বক্সে আসতেছিল না, বাট আমরা চাচ্ছি ওইটা হচ্ছে মানে ব্রাউজার আলাদা মনে হয়, তাই না, ক্রোমে, যাই হোক ওটা সমস্যা নাই। এখন দেখেন, এখন একটু খেয়াল করেন, সেটা হলো যে আমরা যেটা করব সেটা আমরা রেজাল্টটাকে দেখবো হচ্ছে নিচে, যে এখানে, হ্যাঁ বুঝতে পারছেন, যে এখানে দেখবো, বাট আমরা এখন ক্লিক করলে আসতেছে কোথায়, একটা অ্যালার্ট বক্সে আসতেছে না, আমরা এখানে দেখবো না, আমরা দেখবো হচ্ছে নিচে কোথাও। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে দেখেন, এখানে এসে আপনি যেটা করবেন সেটা হলো এই অ্যালার্টটাকে আমি কমেন্টস করে রাখি। কমেন্টস করতে হয় এভাবে জাভাস্ক্রিপ্টে, ঠিক আছে। সিঙ্গেল লাইন কমেন্টস করতে হয় কি করে, যে ডাবল স্ল্যাশ দিয়ে দিলেই হয়। আর মাল্টি লাইন কমেন্ট করলে সিএসএস এ যেভাবে করে আসছে করছি না, একটা স্ল্যাশ দিয়ে স্টার দিয়ে তারপর যেখানে গিয়ে শেষ করবো ওখানে স্টার দিয়ে আবার স্ল্যাশ, এরকম ছিল না। তো সেক্ষেত্রে দেখেন এখানে এসে আমরা এই অ্যালার্ট কথাটাকে কি করলাম, কমেন্ট করে দিলাম। তো এটা কিন্তু আউটপুটে আর কোনো কাজ করবে না, করবে না, দেখেন দেখি করে কিনা, করে না। কিন্তু এখন আমরা রেজাল্টটা দেখবো আসলে যে নিচে কোথাও, ঠিক আছে। তো এর জন্য মনে করেন যে আমি এখানে একটা পি ট্যাগ নিলাম, কি নিলাম, পি ট্যাগ শুরু করলাম, পি ট্যাগ শেষ করলাম। কারণ এখানে এসে যদি বলে দেই যে হচ্ছে রেজাল্ট এরকম কিছু দিলাম, মানে রেজাল্টটা এখানে হবে। তো এখন এখানে যদি আমরা একটা আইডি দিয়ে দিই, এই পি ট্যাগের দেওয়া যায় কিনা বলেন, আইডি দিলাম আর এস এল টি, যা খুশি দেন আপনারা, তাই না, সমস্যা আছে আইডি আর ক্লাসের নামের ক্ষেত্রে যা খুশি দেন, বাট কাজ করার সময় ওইগুলোকে ধরে ধরে কাজ করতে হয়, তাই তো। তো এবার বিষয়টা হলো যে আমরা যে আর এস এল টিটা ধরলাম, এখানে এসে যে কাজটা করব দেখেন, যে আমাদের রেজাল্ট যেটা হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এ প্লাস বি যোগ হয়ে ঢুকবে কোথায়, এই যে এই জায়গাটায়, ঠিক আছে, এই জায়গাটায় ঢুকবে। তাহলে কিভাবে হবে, তো দেখেন এখানে আপনাকে এটাকে আগে ধরতে হবে, এই পি ট্যাগটাকে আগে কি করতে হবে, ধরতে হবে। তো ধরার জন্য কি দিয়ে ধরবেন, ডকুমেন্ট ডট গেট ইলেভেন বাই আইডি, তাই না, ডিও সিউ ডকুমেন্ট ডট
গেট এলিমেন্ট বাই আইডি। এখন ওই পি ট্যাগের একটা আমি আইডি দিছি, কি বলেন দেখি, আরএসএলটি, তাই তো? এই যে এরকম, তাহলে ওই আইডিটাকে ধরলাম, ধরে এখন যাচ্ছি কি, এটা ইনার এইচটিএমএল বলা হয়, এই অংশটুকুকে বলা হয় কি ইনার এইচটিএমএল। হ্যাঁ, তো এই জায়গাটায় আমরা কি ঢুকাই দিব, একটা নতুন করে ভ্যালু ঢুকাই দিব না? কোন ভ্যালুটা? এই যে এ আর বি কে যোগ করে যে ভ্যালুটা পাবে সেইটা, তাই তো? তো সেক্ষেত্রে ডট এখানে এইভাবে লিখতে হবে, আই ডাবল এন ইআর, ইনার এইচটিএমএল, ঠিক আছে, ইনার এইচটিএমএল, ঠিক আছে। ফুল বড় হাতের হবে। হ্যাঁ, এবার ইকুয়াল দিয়ে যেটা করতে হবে সেটা দেখেন, সেটা হলো আমরা কাকে রাখবো, এই এ আর বি কে যোগ করে রাখবো। তাহলে এখানে লিখে দেন এ প্লাস বি। তাহলে এটার কাজ কি, এটার কাজ কি বলেন দেখি? অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ হচ্ছে ডান দিকের ভ্যালুটাকে বাম দিকে অ্যাসাইন করে দেয়া, তাই না? তো সেক্ষেত্রে ডান দিকের ভ্যালু বলতে এ আর বি যেটা পাবে সেটা যোগ করে সেটাকে অ্যাসাইন করে কোথায় দিবে, এই যে এই পি ট্যাগের ইনার যে এইচটিএমএল মানে এই যে জায়গাটুকু আছে এখানে ঢুকাই দিবে। বুঝতে পারছেন? তাহলে যান রান করেন। এখানে যদি আমরা দিই 10 আর এখানে দিলাম 20, ক্লিক করি, দেখেছেন এখানে চলে আসছে, এটার ভিতরে চলে আসছে। এখন আমরা যদি এখানে বলতে চাই যে ইউর রেজাল্ট ইকুয়াল এত, তাহলে করা যাবে না? করা যাবে। তাহলে সেক্ষেত্রে কিভাবে দিতে হবে, এখানে লিখে দেন ইউর ইকুয়াল। তো এইটা কি কোনো ভেরিয়েবল না, এটা একটা স্ট্রিং? স্ট্রিং। আর স্ট্রিং কি কিসের ভিতরে রাখতে হয়? কোটেশনের ভিতরে রাখতে হয়, রাখতে হয় না? এরকম করে, এরকম করে রাখতে হয়। এখন দেখেন, এখন কোটেশনের পরে আপনি আবার মানে স্ট্রিং এর পরে আবার কি রাখছেন, ভেরিয়েবল রাখছেন, রাখছেন না? তো এই যখন আমরা স্ট্রিং মানে আলাদা আলাদা টাইপের কিছু নিচ্ছি, তখন ওইটাকে যখন আউটপুটে দেখাচ্ছি বা একসাথে কোথাও যোগ করতেছি, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই যে একটা ভেরিয়েবল, এইদিকে এই এ প্লাস বি এটা একটা ভেরিয়েবল, আর এইদিকে এটা আবার কি একটা স্ট্রিং, তাই না? এখানে একটা ভ্যালু আসবে আর এখানে একটা স্ট্রিং আসবে। মানে আউটপুটে দেখার সময় দুইটাকে কিন্তু এভাবে লিখলে আসবে না, ঠিক আছে? দুইটাকে যদি আমরা এভাবে লিখি তাহলে আসবে না। তাহলে কি করতে হবে, একটার সাথে আরেকটার কনক্রিট করতে হবে। বুঝতে পারছেন? যেমন এটা পিএইচপি যখন শিখবেন তখনও এটা লাগবে, জাভাস্ক্রিপ্ট শিখতেছেন এখনও এটা লাগবে। তো এই কনক্রিট করার কাজটা করে হচ্ছে একটা প্লাস, জাভাস্ক্রিপ্টে কে করে? প্লাস। তো একটু খেয়াল করেন, যদি আমি এইভাবে লিখে যদি আউটপুটে দেখতে চাই, এখানে 10 দিলাম, এখানে 20 দিলাম, আসে? কাজ করে না। কারণ কি? কারণ হচ্ছে আমাদের এখানে একটা স্ট্রিং আছে আর ভেরিয়েবল দেয়া আছে। তো এই দুটাকে এখন কনকেট করবে। তো সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, মাঝখানে একটা প্লাস দিয়ে নিতে হবে। এটা সমস্যা করতেছে। তো এটা আমরা একটা কাজ করতে পারি, দেখেন একটা ভেরিয়েবল নেই এখানে সি, সি ইকুয়াল এ প্লাস বি, আর এখানে একটা সি কে আমরা ডিক্লেয়ার করে দিই। এখন এই যে এখানে এসে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে দিয়ে দিই সি। এখন সমস্যা আছে? এখন আর সমস্যা হবে না। এবার খেয়াল করেন, ঠিক আছে? এখন যদি মাঝখানে একটা মানে গ্যাপ দিতে চান, কিছুই না, জাস্ট এই যে এখানে এসে কি করে দেন, একটা স্পেস দিয়ে দেন। এই স্পেসটাকে একটা স্ট্রিং আকারে কাউন্ট করতেছে, হ্যাঁ দেখেন আসছে না, ইউর রেজাল্ট 50 এরকম দেখাচ্ছে। হ্যাঁ, তো এখন যে বিষয়টা হলো, দেখেন আমরা আরো একটা কাজ করব। যখন আমরা এখানে ক্লিক করতেছি, সাথে সাথে আমরা চাচ্ছি যে এই ফিল্ডগুলো একটু বড় হয়ে যাক, মানে প্যাডিং পেয়ে যাক, ঠিক আছে? এটা করব, মানে সিএসএস এর কাজ করব এখন জাভাস্ক্রিপ্ট দিয়ে, ঠিক আছে? সেটা কিভাবে করা যায় দেখেন। তো আপনি যে এই যে রেজাল্ট নামে যে এটা আছে, এটাকে ধরেন, ধরলাম ডট স্টাইল, মানে সিএসএস ইউজ করতে চাচ্ছি এটাতে। এবার ডট দেন, ডট দিয়ে কোন প্রপার্টিটা ইউজ করতে চাচ্ছেন সেটা লিখেন। এখন প্রপার্টির নাম লিখতে হবে। ধরেন আমি লিখতে চাচ্ছি কি প্যাডিং, মানে প্যাডিং দিব। প্যাডিং দেওয়ার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আচ্ছা প্যাডিং দেওয়ার আগে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই আগে, ব্যাকগ্রাউন্ড ইকুয়াল। এখন ব্যাকগ্রাউন্ডে আমরা কি দিতে পারি বলেন দেখি, কালারের কোড, কালারের নাম, আরজিবি কোড, এগুলো দিতে পারি না? তাহলে আমি এখানে দিলাম, মনে করেন যে হচ্ছে কি হবে, রেড হবে। তো আউটপুটে যাই, রান করি, দেখেন এখানে যদি আমি কিছু দিই 10 20 ক্লিক করি, ব্যাকগ্রাউন্ড কালার কি হচ্ছে, রেড নিয়েও আসতেছে সাথে সাথে।
আসতেছে না? আর আমি চাচ্ছি যে রেডের সাথে সাথে এটা একটা প্যাডিং পেয়ে যায়। কি পাব? প্যাডিং। সেক্ষেত্রে কিভাবে করবেন দেখেন, এটাকে আবার নেন, নিয়ে এখানে ব্যাকগ্রাউন্ডের জায়গায় প্যাডিং প্রপার্টি ইউজ করেন। প্যাডিং কত পিএক্স নেবেন সেটা বলে দেন। এখন আমি দিলাম 50 পিএক্স, চারদিক থেকে 50 পিএক্স করে পাবে। তো এবার যদি রান করি, খেয়াল করেন দেখেন, দিলাম কিছু দিলাম, ক্লিক করলাম, দেখেছেন প্যাডিং নিয়ে আসতেছে। এন্ড টেক্সট অ্যালাইন কি করতে চাচ্ছেন? সেন্টারে নিতে চাচ্ছেন নাকি ফন্ট সাইজ বড় করতে চাচ্ছেন? যাই করতে চান না কেন সবই করা যাবে। তো সেক্ষেত্রে আবার মনে করেন এটাকে নিলাম, নিয়ে এখানে বললেন যে ফন্ট সাইজ, আমরা সিএসএস এ এইভাবে লিখি না, ফন্ট সাইজ এভাবে লিখি না, প্রপার্টিটা মাঝখানে একটা হাইফেন দিয়ে, বাট জাভাস্ক্রিপ্টে এইভাবে লেখা যাবে না। এখানে কিভাবে লিখতে হবে? ক্যামেল কেস, তার মানে এইভাবে, এই যে এইভাবে, তাই না? ফন্ট সাইজ কি হবে? 50 পিএক্স। এবার দেখেন, এবার এখানে এসে আবার দিলাম 10, আবার দিলাম 20, ক্লিক করেন, ফন্ট সাইজ বড় হয়ে গেছে। ফন্টের কালারটা যদি চেঞ্জ করতে চান তাহলে আবার নেন, নিয়ে এখানে কি দিতে হবে? কালার। তাহলে কি কালার দিবেন? ধরেন হেক্সাডেসিমাল কোড দিলাম, এই যে এরকম করে। এবার রান করেন, ক্লিক করেন, দেখেছেন? সাথে সাথে আপনি যদি এগুলোতেও কাজ করাতে চান, মানে এটারও ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে, এটার, ঠিক আছে? তো কিভাবে করা যায় দেখেন। তো ওইটা কোনটা? আমাদের নাম 1 একটা, নাম 2 একটা, তাই না? মনে করেন যে এটাকে ধরলাম, ধরে এখানে কাজ করব, ডট স্টাইল ইকুয়াল ডট প্যাডিং দিতে চাচ্ছি হচ্ছে 20 পিএক্স। কি করলাম? 20 পিএক্স প্যাডিং দিলাম। আর এটা কি দিতে চাচ্ছি? এর জন্য একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি। ব্যাকগ্রাউন্ড ধরেন দিলেন, কি দিবেন বলেন? এরকম, হ্যাঁ? টেক্সটের কালার একটা দেন, কি কালার দিবেন বলেন? দেখি কি ঘটে। দেখেছেন? কি হয়ে গেছে? এটাতেও এরকম করা যাবে, আবার এটাতেও এরকম করা যাবে, যাবে না? আচ্ছা, আবার দেখেন, সব কাজটা পরেরটাতেও করেন। এখানে দিয়ে দেন কি? নাম 2 2 2। বাটনের কোনো ক্লাস আইডি দেয়া আছে? নাই, একটা আইডি দিই, CLK, এরকম কিছু একটা দিলাম। এবার CLK ধরবো আমরা, CLK প্যাডিং এত পাবে, ব্যাস শেষ। এবার দেখেন, দেখছেন কি হচ্ছে? আমরা তাহলে জাভাস্ক্রিপ্ট দিয়ে CSS কেও অ্যাড করতে পারতেছি না? আবার মানে যোগ করতেও পারতেছি। আর অনেক কন্ডিশন নিয়ে অনেক রকমের কিছু করা যাবে, অনেক অ্যানিমেশন টাইপের, যেমন হচ্ছে হাইড করা যাবে, শো করা যাবে, ডিসপ্লে নান, ডিসপ্লে শো, এগুলো করা যাবে, ঠিক আছে? যদি এরকম হয় যে আমরা চাচ্ছি যে সাথে সাথে পাশে আরো একটা কিছু চলে আসবে, যেটা আমরা করে ফেলি, দেখি, দাঁড়ান। আমরা আলাদা একটা পেজ নিয়ে করব না? কিসের? মানে এই যে জাভাস্ক্রিপ্টটা সিএসএস এর মধ্যে আমরা যে সিএসএস এর নিয়ে করি, মানে একটা লিংক দিয়ে আলাদা পেজ করব না, এক্সটার্নাল। হ্যাঁ, এক্সটার্নাল করতে গেলে ওইভাবে করতে হবে। এক্সটার্নাল করতে গেলে কি এরকম কল করা লাগবে না? আসলে আইডির নাম কল করতে হবে, মানে ওই ফাইলটাকে কল করতে হবে। এই যে এই কাজগুলো জাস্ট আমাদের কোথায় থাকবে? একটা এক্সটার্নাল ফাইলে থাকবে, ওইটাকে জাস্ট আমাদের এখানে কল করতে হবে, যেভাবে আমরা সিএসএস কে কল করেছিলাম, ঠিক আছে? দেখাবো, এটা সমস্যা নেই। এবার একটু খেয়াল করেন, দেখেন কতক্ষণ সময় আছে। আচ্ছা, যাক, শর্টকাটে দেখানো গেলে দেখাই দিই।
প্লেস হোল্ডার না, PLS এই যে প্লেস হোল্ডার। আচ্ছা একটু খেয়াল করেন, দেখেন যে আমরা এখানে একটা বাটন রাখতে চাচ্ছি। বাটন ট্যাগ শুরু করলাম, বাটন ট্যাগ শেষ করলাম। লগ ইন বলে কিছু একটা রাখলাম, ঠিক আছে। আর যে আমাদের ফর্মটা আছে না, হ্যাঁ, এই ফর্মটাকে নিয়ে আমরা যে কাজটা করব দেখেন, সেই কাজটা হচ্ছে যে আমরা একটা CSS নেই এখানে, স্টাইল ট্যাগ শুরু করলাম, স্টাইল ট্যাগ শেষ করলাম, ফর্ম ট্যাগটাকে কল করলাম, আর এর ভিতরে বলে দিলাম ডিসপ্লে নান। মানে কি ডিসপ্লে নান? লগ ইন কথাটা আছে, এটা কি আসছে? ফর্মটা আসছে? আসে নাই। বাট যদি এটা ডিসপ্লে নান না থাকতো, এরকম থাকতো, দেখেন আসছে না। তো এখন যে বিষয়টা হলো যে এটা কিছুই নাই, ডিফল্ট ভাবে কিন্তু ডিসপ্লে ব্লকই থাকে বা শো করাই থাকে, দেখাই যায়, দেখা যাচ্ছে না। তো এখন বিষয়টা হলো যে আমি ফার্স্ট এটাকে ডিসপ্লে নান করে রাখছি, ঢুকায় রাখছি, ঠিক আছে। যখন এটাতে ক্লিক করব, ডিসপ্লে নান, কিন্তু যখন আমি এটাতে ক্লিক করব, খেয়াল করেন, ক্লিক করলে ওটা শো করবে, বুঝতে পারছেন? ক্লিক করলে কি হবে? শো হবে। তো সেক্ষেত্রে কিভাবে করা যায় একটু খেয়াল করেন, দেখেন যে আমরা আরেকটা ফাংশন তৈরি করে নিতে পারি না? তো আরেকটা ফাংশন তৈরি করার জন্য আবার এখানে এসে কি করতে হবে, যে এরকম করে নিতে হবে না আপনাকে। কারণ এটার নাম দিলেন হচ্ছে হাইট শো, এরকম কিছু দিলেন নাম, হ্যাঁ। এখন এখানে এসে যে কাজটা আপনি করবেন, কি করবেন বলেন দেখি। এই ফাংশনটা যখন কল হবে, মানে এই ফাংশনটা কোথায় কল হবে? এই বাটনে কল হবে না, অন ক্লিক, যখন এটার উপরে ক্লিক হবে তখন কি হবে? ওই ফাংশনটা কল হবে। আর ওই ফাংশনটা কল হওয়া মানে কি? কল হওয়া মানে তার এই লগ ইন ফর্মটা শো করে দেখাতে হবে। লগ ইন ফর্মটা আপনি কিভাবে শো করাবেন? এই যে ফর্মের একটা আপনি কি দিতে পারেন? আইডি দিতে পারেন না? ধরেন আপনি এখানে আইডিটা দিলেন হচ্ছে যে মাই ফর্ম, ঠিক আছে, এরকম করে দিলেন। আবার এই আইডিটাকে ধরে আপনি এখানে ডিসপ্লে নাম করে রাখেন। তো এখন দেখেন আমরা কি করলাম, একটা আইডি দিলাম না এখানে। এই ফর্মটা ডিফল্ট ভাবে আমাদের কি করা আছে? নাম করে রাখা আছে। বাট আমার কথা হচ্ছে যখনই বাটনটায় ক্লিক করা হবে তখনই একটা ফাংশন কল হচ্ছে, যে ফাংশনটার নাম কি? হাইট শো। আর এই ফাংশনের ভিতরে যে কাজটা থাকবে সেটা হলো ফর্মটাকে শো করে দেখানো, বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারি বলেন দেখি? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এর ভিতরে কি হবে? মাই ফর্ম, মানে আমরা এটাকে ধরতেছি, এই ট্যাগটাকে ধরতেছি, তাই না? মাই ফর্ম, এটা কি হবে বলেন দেখি? ডট স্টাইল ডট ডিসপ্লে, কি হবে এবার? কি হবে? ডিসপ্লে, এরকম হবে না? ঠিক আছে, সিএসএস দিয়ে তো আমরা একটু আগে দেখে আসলাম ডিসপ্লে ব্লক করলে কি হচ্ছে আর নান করলে কি হচ্ছে, তাই না? তো আমি সেটা এখানে করে দিলাম। যখন আমার এইটাতে ক্লিক হবে তখন এটা হয়ে যাবে, মানে তখন শো হবে, তখন দেখাবে। তো সেক্ষেত্রে একটু খেয়াল করেন, দেখেন, দেখেছেন আসছে না লগ ইনের জন্য? তো ডিফল্ট ভাবে কিন্তু ছিল না। তো আমরা সাথে সাথে কি করতে পারি, আবার এইটার ভ্যালুটাকেও
চেঞ্জ করে দিতে পারি, এটার আইডিটাকে চেঞ্জ করে দিতে পারি, আবার এটাতে ক্লিক করলে আবার সেটা লুকায় যাবে, সেটা করতে পারি। যেগুলো আমরা দেখবো পরে, ঠিক আছে? মানে যখন আমি লগ ইনে ক্লিক করলাম তখনই কি হলো, শো হলো। এখন এখানে হাইড একটা কথা আসবে, হাইডে ক্লিক করলে আবার হাইড হয়ে যাবে। এরকম করা যায়। মাউস পয়েন্টার সরাই হবে তখন অটোমেটিক হাইড হয়ে যাবে না? মাউস পয়েন্টার একটা ইভেন্ট নিতে হবে, বা বাইরে যে কোনো জায়গায় ক্লিক করলে, হ্যাঁ একটা ইভেন্ট নিতে হবে। বাইরে যে কোনো জায়গায় ক্লিক করলে যদি লুকায় যায় তাহলে আপনি লগ ইন করবেন কি করে? এটা তো বিপদ। না আমি যখন লগ ইন করব তখন এটার ভিতরে ক্লিক করতে হবে, তখন বাইরে ক্লিক করতে হবে না। হ্যাঁ যখন আপনি হচ্ছে এই যে এখানে ক্লিক করলেন, এই যে এখানে ক্লিক করলেন, ক্লিক করে যদি আপনি এরকম করেন যে এখানে এসে ক্লিক করলেন, তাহলে যদি চলে যায় তাহলে তো ঝামেলা। এটা ক্লিক করলে তো থাকবে, যখন এটার বাইরে ক্লিক করি মানে ফর্মের বাইরে ক্লিক, হ্যাঁ যাবে, করা যাবে, সবই করা যাবে, সবকিছুর জন্য একটু সময় নিতে হবে জাস্ট। তো এই দেখেন যে হাইড শো বা সিএসএস দিয়ে আমরা কি কাজ করতে পারতেছি জাভাস্ক্রিপ্টের সাথে। আর অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা সিএসএস দিয়ে করতে পারি তাহলে জাভাস্ক্রিপ্ট কেন, তাই না? সিএসএস এর ডিজাইনগুলো আমি তো সিএসএস দিয়েই করতে পারি, জাভাস্ক্রিপ্ট কেন? জাভাস্ক্রিপ্ট হচ্ছে এই কারণে বিভিন্ন কন্ডিশনের মধ্যে আমরা এই কাজগুলো করতে পারি, তাই না? তো এই কারণে আমাদের কি করতে হবে, জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। আর এই জাভাস্ক্রিপ্টের মজা হচ্ছে পেজ লোড ছাড়াই কাজ করে। মানে পেজ লোড হচ্ছে, দেখেন তো এরকম করে লোড হয় না, ক্লিক করেন দেখেন লোড ছাড়াই কি হচ্ছে, কাজ হচ্ছে। তো এটা হচ্ছে মজা। এটা কঠিন কোথায়? এখন পর্যন্ত তো কঠিন কয়েকবার করতে হবে প্র্যাকটিস, তাহলেই হবে, আর কিছু না। ঠিক আছে? তো কি করবেন, বাসায় গিয়ে এগুলা কাজ করেন নাকি? হ্যাঁ